তাহলে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের আমরা আজকে শুরু করবো হলো C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র। বিজ্ঞানী এমডি হ্যাচ এবং সিআর স্ল্যাক 1966 সালে দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী ইক্ষু গাছ নিয়ে বিস্তারিত গবেষণা করে কার্বন বিজারণের একটি পথকে সুন্দরভাবে ব্যাখ্যা করেন, যা পরবর্তীতে হ্যাচ ও স্ল্যাক গতিপথ বা C4 চক্র হিসেবে স্বীকৃতি পায়। এই গতিপথে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক বা কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রথম যে যৌগটি বিক্রিয়া করবে, গ্রাহক যৌগটি, সেই যৌগটার নাম হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এবং এই চক্রে প্রথম স্থায়ী পদার্থ হবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 4 কার্বন যুক্ত প্রথম যৌগ যেহেতু স্থায়ী যৌগ, এই জন্য কিন্তু এই চক্রের আরেকটা নাম হয়েছে C4 চক্র। তাহলে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হওয়ায় এই C4 চক্র বলা হচ্ছে, হ্যাচ ও স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হচ্ছে। আর যেসব উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে কার্বনের আত্তীকরণ ঘটে, সেগুলোকে C4 উদ্ভিদ বলা হয়। একটি বিষয় উল্লেখযোগ্য, যে কোনো উদ্ভিদই শুধু C4 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে না, এদের পাতায় C3 চক্র পাশাপাশি কার্যকর থাকে। পাতার মেসোফিল কোষ ও বান্ডল শীত কোষ সম্মিলিতভাবে C4 চক্র সম্পন্ন করে। এই গতিপথটি ডাইকার্বক্সিলিক চক্র নামেও পরিচিত। তাহলে আমরা এখন C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র এটা আমরা বুঝবো। সবাই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি কতদিন আমি দেখিয়েছিলাম যে C4 এবং C3 প্ল্যান্টের পার্থক্যটা কি, সেটা আমরা কিন্তু দেখিয়েছিলাম। যে আমি আবার দেখাচ্ছি। যেমন এখানে আমরা বলেছিলাম C4 প্ল্যান্টের এটা হলো গঠন। এখানে আমরা কি বলবো যে কেন্দ্রে আছে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলকে ঘিরে রাখবে হলো বান্ডল শীত কোষ, আর বান্ডল শীত কোষকে ঘিরে রাখবে হলো মেসোফিল কোষ, অরীয়ভাবে চারদিকে বিন্যস্ত থাকবে। তো ঠিক আমরা এখানেও দেখবো এটা হলো সেই বান্ডল শীত কোষ, আর এই বান্ডল শীত কোষের চারপাশে এরকম মেসোফিল কোষগুলো বিন্যস্ত থাকবে। কাজেই বান্ডল শীত কোষ এবং মেসোফিল কোষ C4 উদ্ভিদের পাতায় পাশাপাশি থাকে। C4 উদ্ভিদের পাতায় পাশাপাশি থাকে। তাহলে আমরা এখানে দেখবো এই প্রক্রিয়াটাও ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হবে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হবে। কাজে আমরা এখানে দেখব যে মেসোফিল কোষে প্রথম বিক্রিয়াটা শুরু হয়। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে আমরা ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইডে প্রবেশ করে, তাহলে বায়ুর কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে আসে। কার্বন ডাই অক্সাইড হলো 1 কার্বন বিশিষ্ট যৌগ। আর মেসোফিল কোষের যে ক্লোরোপ্লাস্ট আছে, সেখানে আগে থেকেই উপস্থিত থাকে কার্বন ডাই অক্সাইড গ্রাহক বা কার্বন ডাই অক্সাইডের সাথে যে বিক্রিয়া করবে সেই গ্রহীতা বা গ্রাহক, সেই গ্রহীতা বা গ্রাহকের নাম হলো কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন, আর কার্বন ডাই অক্সাইড হলো 1 কার্বন। এখন এই মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে কার্বক্সিলেজ এনজাইম আছে, সেই কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া শুরু হয়, যার ফলে এখানে উৎপন্ন হয় 4 কার্বন যুক্ত প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এখানে বিক্রিয়াটি একমুখী। তাহলে আমরা এখানকার যে বিক্রিয়ার স্টার্টিং 1 নম্বর বিক্রিয়াটা আমরা সবাই বুঝতে পেরেছি। না 1 স্যার, নম্বর আমি বিক্রিয়া শুনতে পাই নাই। আবার বোঝাচ্ছি আমি। তাহলে আমরা এখানে কি বলবো যে C4 চক্রটা কোথাকার ক্লোরোপ্লাস্টে ঘটবে। C4 চক্রটা ঘটবে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট এবং বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে। হ্যাঁ, তাহলে পাশাপাশি দুইটা কোষের ক্লোরোপ্লাস্টেই এই C4 চক্র সম্পন্ন হয়। তাহলে বিক্রিয়ার প্রথম শুরু হয় কোথায়? মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট। আমরা এখানে যে বিক্রিয়াগুলো দেখব, এগুলো সবই মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে ঘটবে, বাম দিকের বিক্রিয়াগুলো। আর ডান দিকের বিক্রিয়াগুলো সব ঘটবে বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে। তাহলে আমরা এখানে কি বললাম যে বায়ুর যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড পাতার পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করে এই মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইড ঢোকে। তাহলে ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে সেখানে বিক্রিয়াগুলো ঘটবে। তাহলে বায়ুর আগত কার্বন ডাই অক্সাইড কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে বা উপস্থিতিতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে।
ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ, আর কার্বন ডাই অক্সাইড হলো 1 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করবে 4 কার্বন যুক্ত প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য আমরা এখানে বলছি C4, মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলো প্রথম স্থায়ী যৌগ এবং যার কার্বন সংখ্যা হলো 4 এবং এখানে বিক্রিয়াটা হলো একমুখী। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা আসবো 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া এখানে খেয়াল করো যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা হলো 4 কার্বন বিশিষ্ট যৌগ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিজারিত NADPH। এটা আসলো কোথা থেকে? এটা আমরা আলোক অধ্যায় থেকে পেয়েছিলাম। তাহলে আলোক অধ্যায় থেকে আসা বিজারিত NADPH এখানে জারিত হয়ে NADP তে রূপান্তর হয়। হ্যাঁ, এটা বিজারিত অবস্থা, এটা জারিত অবস্থা। কোন এনজাইমের প্রভাবে এটা হয়? ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে। হ্যাঁ, আলোক অধ্যায় থেকে আসা NADPH এখানে জারিত হয়ে NADP তে রূপান্তর হয়। তাহলে NADPH এর যে হাইড্রোজেন গুলো আছে, সেই হাইড্রোজেন গুলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আরো C4 যৌগ তৈরি করে। সেই C4 যৌগগুলো কি কি হতে পারে? ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি যৌগ। বিক্রিয়াটা এখানেও একমুখী। তাহলে আমরা 2 নম্বর বিক্রিয়া বুঝতে পারলাম। 2 নম্বর হ্যাঁ স্যার। 2 নম্বর বিক্রিয়া আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখলাম যে 2 নম্বর বিক্রিয়ায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহযোগিতায় এবং বিজারিত NADH এখানে জারিত হওয়ার মাধ্যমে আরো 4 কার্বন যুক্ত যৌগ তৈরি করেছে। সেই যৌগগুলো কি কি হতে পারে? ম্যালিক অ্যাসিড হতে পারে, অ্যাসপার্টিক অ্যাসিড হতে পারে। এখন এই 4 কার্বন বিশিষ্ট যৌগ ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড এরা কি করবে? মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট থেকে এরা প্লাজমোডেজমাটার মাধ্যমে বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে স্থানান্তর হয়। ঠিক আছে? প্লাজমোডেজমাটা, এই জিনিসটা, এই ওয়ার্ডটা আগে শুনেছো? প্লাজমোডেজমাটা কাকে বলে? প্লাজমোডেজমাটা কথাটা কি আগে শুনেছো কখনো? আমরা স্যার যখন শুনছি কিন্তু হ্যাঁ কাকে বলে মনে নাই। হ্যাঁ কোষ যখন আমরা পড়াই তখন কিন্তু আমরা বলেছিলাম, কোষের প্রাচীরের সময় আমরা বলেছিলাম। আমি আবার বলতেছি, প্লাজমোডেজমাটা হলো কি জিনিস? যে এটা হলো পাশাপাশি দুইটি কোষের কোষ প্রাচীরের কূপ সংলগ্ন এলাকায় যে সাইটোপ্লাজমিক বা প্রোটোপ্লাজমিক সংযোগ থাকে, সেটাকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটা মানে কি? এটা একটা সূক্ষ্ম ছিদ্র, যে সূক্ষ্ম ছিদ্রের সাথে কি সংযোগ থাকবে? প্রোটোপ্লাজমিক সংযোগ থাকবে একটা কোষের থেকে আরেকটা কোষের আহ, কোষ প্রাচীরের কূপ সংলগ্ন এলাকায়। তাহলে পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের কূপ সংলগ্ন এলাকায় যে প্রোটোপ্লাজমিক সংযোগ থাকে তাকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। তাহলে এই প্লাজমোডেজমাটার মাধ্যমে এই 4 কার্বন বিশিষ্ট যৌগ ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড এরা মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট হতে বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে চলে আসে। বুঝতে পেরেছো? স্যার ওই বান্ডল শীট কোষ কি? বান্ডল শীত কোষ মানে হলো, ওই যে আমরা আগে গত ক্লাসে আমরা বলেছিলাম যে এটা হলো এই যে কেন্দ্রীয় অংশটা, গোলাপি যে অংশটা, সেটা হলো ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু তন্ত্র। তাহলে পরিবহন টিস্যু তন্ত্রকে ঘিরে রেখে যে কোষগুলো থাকবে, শীত মানে হলো আবরণ, শীত মানে কি? আবরণ। তাহলে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেলের চারপাশে যেহেতু এরা আবরণী কোষ হিসেবে আছে, এই জন্য আমরা বলবো বান্ডেল শীত কোষ। বান্ডেল মানে হলো ভাস্কুলার বান্ডেল, আর ভাস্কুলার বান্ডেলের আবরণ হিসেবে এগুলোকে আমরা বলবো বান্ডেল শীত সেল। ওকে, আর এই বান্ডেল শীত সেলের চারপাশে যখন মেসোফিল কোষের অরীয়ভাবে বিন্যাস দেখা যাবে, তখন সেটাকে আমরা কি বলেছিলাম? প্যানজানাটমি, যেটা C4 উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি। তাহলে আমরা এবার আসছি হলো বান্ডেল শীত কোষে 4 কার্বন বিশিষ্ট যৌগ ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড এসেছে। ওকে, আমরা এখান পর্যন্ত বর্ণনায় বলেছিলাম। এরপরে আমরা বলবো যে বান্ডেল শীত কোষের ক্লোরোপ্লাস্টে আরো কিছু বিক্রিয়া ঘটবে। এই 4 কার্বন বিশিষ্ট যৌগগুলো কি হবে? ডি কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে জারিত NADP এখানে ভূমিকা রাখবে বিক্রিয়ায়। জারিত NADP এই C4 যৌগ হতে আবার হাইড্রোজেন গ্রহণ করবে, হয়ে আবার এখানে বিজারিত NADP তৈরি করবে। এছাড়াও C4 যৌগ হতে একটা কার্বন কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হবে, আর বাকি থাকবে আরো 3 কার্বন। এই 3 কার্বন বিশিষ্ট যৌগ পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে? এবং যে কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো কি হবে? বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে C3 চক্র সম্পূর্ণের মাধ্যমে এরা শর্করা তৈরি করবে। আমরা
C3 চক্রটা গত ক্লাসে শিখেছিলাম। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কি হবে, যে বান্ডলশীট কোষের ক্লোরোপ্লাস্টে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে বিক্রিয়া করে যে চক্রাকার যে বিক্রিয়াটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, পুরো বিক্রিয়াটা এখানে ঘটবে। ঘটে এখানে শর্করা তৈরি হবে। তাহলে C4 চক্র সে নিজে শর্করা তৈরি করতে পারে না। C4 চক্র অলওয়েজ C3 চক্র সম্পন্নের মাধ্যমে সে কিন্তু শর্করা উৎপন্ন করবে। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে বলবো যে C3 চক্র, আমরা গত ক্লাসে বলেছিলাম C3 চক্র, C3 উদ্ভিদের ক্ষেত্রে, C3 উদ্ভিদের ক্ষেত্রে যে C3 চক্রটা ঘটে, সেই C3 চক্রটা কোন ধরনের কোষের ক্লোরোপ্লাস্টে ঘটে? এটা কি মনে আছে? মেসোফিল কোষে না বান্ডলশীট কোষে? গত ক্লাসে বলেছি, বান্ডলশীট কোষ। না গত ক্লাসে গত ক্লাসে বলেছিলাম যে C3 চক্রটা শুধুমাত্র মেসোফিল কোষে ঘটবে। কোথায় ঘটবে? শুধুমাত্র মেসোফিল কোষে ঘটবে, বান্ডলশীট কোষে ঘটবে না। ওকে, C3 চক্রটা কোথায় হ্যাঁ ঘটবে? স্যার। C3 চক্রটা কোথায় ঘটবে? শুধুমাত্র মেসোফিল মেসোফিল কোষের কোষে। ক্লোরোপ্লাস্টে ঘটবে। আর আমরা এখানে বলবো, যেটা আমরা C4 চক্রটা বলছি, এটা ঘটবে প্রথমে মেসোফিল কোষে এবং পরে বান্ডলশীট কোষের ক্লোরোপ্লাস্টে এই চক্রটা ঘটবে। আর বান্ডলশীট কোষের যে মধ্যে C3 চক্রের মাধ্যমে এরা শর্করা তৈরি করবে। তাহলে আমি আবার এই 4 নম্বর বিক্রিয়াটা আমি আবার রিপিট করছি। তাহলে আমরা এখানে কি বলবো, যে ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড এগুলো হলো 4 কার্বন বিশিষ্ট যৌগ। এরা বান্ডলশীট কোষের ক্লোরোপ্লাস্টে ডি কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় এবং জারিত এনএডিপি এখানে ভূমিকা রাখবে। জারিত এনএডিপি C4 যৌগ থেকে হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হবে এবং এই C4 যৌগ থেকে একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিলিজ হবে, আর বাকি যে 3 কার্বন থাকবে সেই 3 কার্বন পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইড এখানে পুনরায় রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে বিক্রিয়ার মাধ্যমে C3 চক্র সম্পন্ন হওয়ার মাধ্যমে শর্করা তৈরি করবে। তাহলে আমরা এখানে প্রোডাক্ট পেলাম পাইরুভিক অ্যাসিড। বিক্রিয়াটি একমুখী। এবার আমরা বলবো যে বান্ডলশীট কোষের ক্লোরোপ্লাস্টে যে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড আছে, এরা এখন কি করবে? মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে এরা চলে যাবে। কার মাধ্যমে যাবে? প্লাজমোডেসমাটার মাধ্যমে যাবে। তাহলে প্লাজমোডেসমাটার মাধ্যমে কি যাবে? প্লাজমোডেসমাটার মাধ্যমে যাবে বান্ডলশীট কোষের ক্লোরোপ্লাস্টের উৎপন্ন পাইরুভিক অ্যাসিড, প্লাজমোডেসমাটার মাধ্যমে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে আবার চলে আসবে। কিন্তু এই যৌগটা হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা 5 নম্বর বিক্রিয়াটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা বলবো যে এই মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে এই 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এবং আলোক অধ্যায় থেকে আসা যে এটিপি এখানে বিক্রিয়া অংশ নেয়। এটিপি এনজাইমের সহায়তায় ভেঙে গিয়ে একটা ফসফেট রিলিজ করে, যার ফলে সে এটিপিতে রূপান্তর হয়। আর যে ফসফেটটা রিলিজ করে সে ফসফেট পাইরুভিক অ্যাসিডের সাথে সংযুক্ত হয়, যার ফলে উৎপন্ন করে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এইভাবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আবার উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটি একমুখী এবং এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পুনরায় উৎপাদন করার ফলে আবার বিক্রিয়াটা সচল হয়। তাহলে এইভাবে আমরা এখানে C4 চক্রটা সম্পন্ন করালাম। সবাই কি বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে কি কি কথা বলতে পারি যে C4 চক্রে, তাহলে আমরা বলবো C4 চক্র কার সাহায্য ছাড়া শর্করা তৈরি করতে পারবে না? C4 চক্র, C3 চক্রের C3 চক্র সাহায্য ছাড়া, সাথে। C4 চক্র C3 চক্র সাহায্য ছাড়া শর্করা তৈরি করতে পারে না। ওকে, আচ্ছা এখন আরেকটা কথা বলবো। C4 চক্রে C4 চক্রে যে কেলভিন চক্র বা C3 চক্রটা সম্পন্ন হয়, সেটা কোন কোষে ঘটে? কোন কোষের ক্লোরোপ্লাস্টে ঘটে? স্যার কোনটা বুঝিনি। আমি আবার বলতেছি, C4 চক্রে যে C3 চক্রটা হয়, C4 চক্রে যে C3 চক্রটা সম্পন্ন হয়, যার মাধ্যমে শর্করা তৈরি হচ্ছে, সেই শর্করা তৈরি বা C3 চক্রটা সম্পন্ন হচ্ছে কোন কোষের ক্লোরোপ্লাস্টে? বান্ডলশীট। বান্ডলশীট কোষের ক্লোরোপ্লাস্টে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আমরা তোমাদের দিই
তাহলে বান্ডল শীত কোষে কার্বন ডাই অক্সাইডের অভাব হয় না, তাই কোনো ফটো রেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণ হার অধিক হয়। আচ্ছা, এটা কেন হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেসোফিল কোষে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছে। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু বায়ু হতে আগত কার্বন ডাই অক্সাইড। মেসোফিল কোষে 1 নম্বর 2 নম্বর বিক্রিয়ার মাধ্যমে 3 নম্বর এটা হলো চলে যাচ্ছে মেসোফিল কোষ থেকে বান্ডলশীত কোষে, এবং বান্ডলশীত কোষে 4 নম্বর বিক্রিয়ার মাধ্যমে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে একটা হলো বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, আবার যখন মেসোফিল কোষের যৌগগুলো যখন বান্ডলশীত কোষে গিয়ে আবার বিক্রিয়ার মাধ্যমে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই কারণে এখানে কার্বন ডাই অক্সাইডের অভাব হয় না, কারণ এরা কার্বন ডাই অক্সাইড দুই জায়গা থেকে পাচ্ছে। একটা পাচ্ছে হলো বায়ু থেকে, আর আরেকটা পাচ্ছে বান্ডলশীত কোষ কার্বন ডাই অক্সাইড কোথায় পাচ্ছে, যে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট থেকে এরা সবসময় বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে। এই কারণে এখানে কার্বন ডাই অক্সাইডের অভাব সাধারণত হয় না। C4 গতিপথের ভিন্নতা। উদ্ভিদে 3 প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়। সেটা কিভাবে? বান্ডলশীত কোষে স্থানান্তরিত C4 অ্যাসিডের ধরন। আচ্ছা, এখানে যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো C4 যৌগ, এটা হলো মেসোফিল কোষের C4 যৌগ। মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে যে C4 যৌগটা আছে সেই C4 যৌগগুলো কি কি? একটা হলো ম্যালিক অ্যাসিড, আর এটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এই কখনো দেখা যাবে যে শুধু ম্যালিক অ্যাসিড বান্ডলশীত কোষে যাচ্ছে, আবার কখনো দেখা যাবে অ্যাসপার্টিক অ্যাসিড C4 যৌগ হিসেবে বান্ডলশীত কোষে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলবো যে বান্ডলশীত কোষে স্থানান্তরিত C4 অ্যাসিডের ধরন, অর্থাৎ ম্যালিক অ্যাসিড গেলে এক নাম, অ্যাসপার্টিক অ্যাসিড গেলে আরেক নাম। এরপরে আমরা আসবো মেসোফিল কোষে স্থানান্তরিত C3 অ্যাসিডের ধরন। আচ্ছা, এটা এবার খেয়াল করো। আমরা এবার দেখতে পাচ্ছি যে বান্ডলশীত কোষে এখানে উৎপন্ন হয়েছিল পাইরুভিক অ্যাসিড, সেটা হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এখানেই উৎপন্ন হয়েছে। তাহলে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডও উৎপন্ন হতে পারে। তাহলে এই দুইটাই কিন্তু আবার 3 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে কোন ধরনের 3 কার্বন বিশিষ্ট যৌগ বান্ডলশীত কোষ থেকে মেসোফিল কোষে স্থানান্তর হচ্ছে, সেটাও অনেক সময় ডিপেন্ড করে এর গতিপথের আহ শ্রেণী বিভাগের জন্য। 3 নম্বরটা হলো বান্ডলশীত কোষে ডিকার্বক্সিলেশন এনজাইমের প্রকার। তাহলে আমরা এখানে দেখলাম যে বান্ডলশীত কোষে এখানে যে ডিকার্বক্সিলেশন ঘটাচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। তাহলে এখানে কে ডিকার্বক্সিলেশন ঘটাচ্ছে? ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে হলো যে C4 যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে বের হয়ে যাওয়াকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন। তাহলে এখানে ডিকার্বক্সিলেশন ঘটাচ্ছে কি? ডিকার্বক্সিলেজ। অনেক সময় দেখা যাবে অন্য কোনো এনজাইম এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটা ঘটাচ্ছে। তাহলে কোন ধরনের এনজাইম, কোন ধরনের ডিকার্বক্সিলেজ এনজাইম এই কার্বন ডাইঅক্সাইড যৌগ থেকে বের করবে, সেটার উপরেও অনেক সময় শ্রেণীবিভাগ ডিপেন্ড করে। তাহলে আমরা এই 3টা বৈশিষ্ট্যের আলোকে C4 গতিপথকে 3টা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা এই 3টা ভাগ কি কি ভাগ, মানে বৈশিষ্ট্যগুলো কোন কোন বৈশিষ্ট্যের আলোকে আমরা 3টা ভাগ করলাম, এই বৈশিষ্ট্যগুলো কি আমরা সবাই বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা এই C4 গতিপথকে 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো NADP ম্যালিক এনজাইম প্রকার, একটা হলো NAD ম্যালিক এনজাইম প্রকার, আর একটা হলো ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ প্রকার। তাহলে NADP ম্যালিক এনজাইম প্রকারে কে কোন কোন উদ্ভিদে ঘটবে? ইক্ষু, ভুট্টা, ক্র্যাব ঘাস, জোয়ার বা সরগম ইত্যাদি উদ্ভিদে এই প্রকারের চক্র চলে। NAD ম্যালিক এনজাইম প্রকার কাউন, মিল্লাত বা মিলেট, চীনা ইত্যাদি উদ্ভিদে এই প্রকারে C4 চক্র চলে। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ প্রকার গিনি ঘাসে এই প্রকার কার্যকরী। এবার আসবো আমরা C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে যেসব উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন যুক্ত অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেসব উদ্ভিদকে আমরা বলবো C4 উদ্ভিদ। C4 প্রচন্ড আলোতে অর্থাৎ 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত অঞ্চলে বেশি জন্মায়। গ্রীষ্মপ্রধান অঞ্চলে একবীজপত্রী উদ্ভিদ এবং বেশ কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদেও C4 চক্র দেখা যায়। C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে। এরা পানির অপচয় কম করে শুষ্ক অঞ্চলেও অভিযোজিত। তাহলে এই প্রক্রিয়াটা
ঘটার ক্ষেত্রে বান্ডল শীত কোষ এবং মেসোফিল কোষে অনেক প্লাজমোডেজমাটা থাকে। C4 উদ্ভিদের পাতার বান্ডল শীত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। বান্ডল শীত কোষগুলো ভাস্কুলার বান্ডেলের সাথে অলিভাবে অবস্থান করে, যেটা আমরা ছবিতে দেখেছি। বান্ডল শীতের মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় তাতে গ্রানা অনুপস্থিত, কিন্তু মেসোফিল কোষে উন্নত প্রকৃতির গ্রানা বিদ্যমান, যেমন ইক্ষু উদ্ভিদের পাতা। C4 উদ্ভিদের মেসোফিল কোষে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত। হ্যাঁ, তাহলে C4 উদ্ভিদের যে আমরা যেখানে দেখেছিলাম যে মেসোফিল কোষ, এখানেও কিন্তু ওই কার্বক্সিলেজ এনজাইম আছে, কিন্তু যেহেতু এখানে রাইবোলোজ 1,5-বিসফসফেট থাকে না, এই জন্য কার্বক্সিলেজ এনজাইম এখানে কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, এই কার্বক্সিলেজ এনজাইম থাকবে কোথায়? বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্ট। তাহলে এগুলো হলো C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। NADP ম্যালিক এনজাইমের উপস্থিতিতে বান্ডল শীত ক্লোরোপ্লাস্টে C3 চক্র পরিচালনার প্রয়োজনীয় বিপাকীয় শক্তি উৎপাদিত হয়। বান্ডল শীত ক্লোরোপ্লাস্টে প্রচুর স্টার্চ দানা থাকে, কিন্তু মেসোফিল ক্লোরোপ্লাস্টে স্টার্চ দানা থাকে না। রুবিস্কো এনজাইম মেসোফিলে থাকে না। তাহলে C4 এর ক্ষেত্রে কোথায় থাকবে রুবিস্কো? বান্ডল শীতে অবস্থান করে। কিন্তু আমরা যখন C3 চক্র পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টেই রুবিস্কো এনজাইম ছিল, কিন্তু আমরা C4 প্ল্যান্টে এই রুবিস্কো এনজাইমের উপস্থিতি দেখব বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে। C4 উদ্ভিদে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন প্রায় অনুপস্থিত এবং সহজে শনাক্ত করা যায় না, হলেও সেটা বোঝা যায় না। তাই সালোক সংশ্লেষণে উৎপাদিত শর্করার অপচয় কম হয়। আচ্ছা, তাহলে আমরা C4 চক্র শেষ করলাম। এবার আমরা আসবো ক্যাম প্রক্রিয়া বা CAM প্রক্রিয়া। CAM প্রক্রিয়া এটাও এক ধরনের, আমরা তিন ধরনের গতিপথ বলেছিলাম। একটা ছিল C3 বা কেলভিন চক্র, একটা C4 বা হ্যাচ ও স্ল্যাক চক্র, আর 3 নম্বর প্রক্রিয়াটার নাম ছিল CAM প্রক্রিয়া। তো এর পুরা মিনিংটার নাম কি? C ফর ক্র্যাসুলেশন, A ফর অ্যাসিড, M ফর মেটাবলিজম। সংক্ষেপে আমরা বলবো CAM প্রক্রিয়া। তো ক্র্যাসুলেসি একটা উদ্ভিদের গোত্রের নাম, সেই উদ্ভিদটা হলো পাথরকুচি। পাথরকুচি উদ্ভিদের গোত্রের নাম হলো ক্র্যাসুলেসি, এই জন্য এর নাম হয়েছে ক্র্যাসুলেসি অ্যাসিড মেটাবলিজম। এসব উদ্ভিদগুলো উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে। এসব উদ্ভিদ রাতে পত্ররন্ধ্র খোলা রাখে, এর কারণ দিনের বেলায় এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, যার ফলে পিএইচ এর মাত্রাও কমে যায়, এবং রাতে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে পিএইচ এর মাত্রা বেড়ে যায়। এবং এই CAM প্রক্রিয়ার যাবতীয় যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, এগুলো অনেকটা C4 বিক্রিয়ার মতো। তো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই ক্যাম প্রক্রিয়া মানে চক্রগুলো শেখার দরকার নাই। হ্যাঁ, হায়ার লেভেলে যখন যাবা, যদি এই বায়োলজি রিলেটেড যদি অনার্স পড়ো, তখন তুমি এই ক্যামের যে গতিপথটা আছে সেটা তোমাকে শিখতে হবে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে জাস্ট এটা কোন উদ্ভিদে হয়, হ্যাঁ, কোন উদ্ভিদের গোত্রে এই প্রক্রিয়াটা হয়, CAM এর পুরো নামটা কি, CAM এর প্রক্রিয়াগুলো C3 এর মতো না C4 এর মতো, এটা জানলেই হবে। তাহলে আমরা সবাই জানি যে CAM এর পুরো নামটা কি, সেটা আমরা জানি। সি মানে হলো ক্র্যাসুলেসি গোত্র, সেটাও আমরা জানি। ক্র্যাসুলেসি গোত্রের আন্ডারে কোন উদ্ভিদ, সেটাও আমরা জানি, পাথরকুচি। এবং এই প্রক্রিয়ার গতিপথ কার মতো, সেটাও আমরা বলবো যে C4 যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম তার মতো। তাহলে আমরা এই কয়টা ইনফরমেশন জানলেই আমাদের এটা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু C3 C4 পড়লাম, তাহলে এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা আমরা একটু শিখে নিই। কেলভিন চক্র বা C3 চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য। তাহলে প্রথমে আসবো পার্থক্যের বিষয়, কেলভিন চক্র বা C3 চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র। সংগঠনের স্থান, তাহলে কেলভিন চক্র কোথায় করবে? শুধুমাত্র আমরা দেখলাম মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে করবে। আর হ্যাচ ও স্ল্যাক চক্র পাশাপাশি দুইটা কোষ দেখলাম, এটা মেসোফিল আর এটা হলো বান্ডল শীত কোষে। ক্লোরোপ্লাস্টের ধরন, যেহেতু একই ধরনের কোষ, এই জন্য ক্লোরোপ্লাস্ট গুলো সব একই রকম। আর হ্যাচ ও স্ল্যাক চক্র যেহেতু দুই ধরনের কোষে ঘটছে, এই জন্য ক্লোরোপ্লাস্টও দুই ধরনের, একটা হলো মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর একটা হলো বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। প্রাথমিক কার্বন ডাই অক্সাইড গ্রহীতা,
তাহলে C3 চক্রের প্রথম যে কার্বন ডাইঅক্সাইড গ্রাহক বা গ্রহীতা সেটা হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। আর C4 চক্রের ক্ষেত্রে 3 কার্বন বিশিষ্ট যৌগ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এরা হলো প্রথম যৌগ যারা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই জন্য আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড গ্রাহক বা কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেটকে আমরা সংক্ষেপে বলবো RUBP, আর ফসফোইনল পাইরুভিক অ্যাসিডকে আমরা সংক্ষেপে বলবো PEP। অনেক সময় এগুলোর এক্সটেনশন চাই। তাহলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, তাহলে আমরা কেলভি চক্রে দেখেছিলাম যে প্রথম যে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে সেই এনজাইমটার নাম ছিল রুবিস্কো। আর আমরা আজকে যেটা বললাম C4 চক্র, সেখানে আমরা দেখেছিলাম কার্বক্সিলেজ এনজাইম। আমরা যদি ছবিটা দেখিস তাহলে আমরা সেটা বুঝতে পারবো। ছবিটা এখানে মনে ছিল, হ্যাঁ এই যে এখানে দেখো, এই যে কার্বক্সিলেজ এনজাইম। হ্যাঁ, C4 এর ক্ষেত্রে কোন এনজাইম ভূমিকা রেখেছে? কার্বক্সিলেজ। আর যদি আমরা C3 দেখি তাহলে আমরা এখানে দেখব কি, এই যে রুবিস্কো 1 নম্বর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করেছে কে? RUBP, রুবিস্কো এনজাইম। তাহলে আমরা এটাও বুঝলাম। এবার আসবো প্রথম স্থায়ী পদার্থ বা স্থায়ী দ্রব্য। C3 এর ক্ষেত্রে আমরা বলবো 3PGA বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা ছিল 3 কার্বন। আর C4 এর ক্ষেত্রে আমরা বলবো 4 কার্বন যুক্ত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বা আমরা সংক্ষেপে বলবো OAA। C3 এর ক্ষেত্রে আমরা বলেছিলাম ফটো রেসপিরেশন ঘটে। তোমাদের এটা কি মনে আছে? ফটো রেসপিরেশন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর যদি C3 উদ্ভিদের ক্ষেত্রে এটা ঘটে, তাহলে সেই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল? 10 থেকে 25। না না, আমরা কোশ্চেনটা ভালো করে বুঝো নাই। আমরা বলছি ফটো রেসপিরেশনটা ঘটে C3 উদ্ভিদে। তাহলে C3 উদ্ভিদ বায়ুমণ্ডলে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে C3 উদ্ভিদে ফটো রেসপিরেশন ঘটবে? গত ক্লাসের পড়া। কত ডিগ্রি সেলসিয়াস বাড়লে এটা হবে? এই যে এটা আমরা বলেছিলাম, 25 ডিগ্রি। এটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। এটা দেখে কিছু মনে পড়ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এই যে উপরে লেখা আছে, কত এটা? 30। তাহলে আমরা বলবো যে C3 উদ্ভিদের ক্ষেত্রে যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন সেখানে ফটো রেসপিরেশন শুরু হবে। কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্রে এটা ঘটবে না। কারণ হ্যাচ ও স্ল্যাক চক্রে কি হবে, যে তাদের সেই সমস্ত উদ্ভিদের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা কত? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কাজেই এদের ফটো রেসপিরেশন হবে না। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব C3 উদ্ভিদের ক্ষেত্রে বায়ুমণ্ডলে যদি প্রতি মিলিয়নে যদি কার্বন ডাইঅক্সাইড 50 ভাগ থাকে, তাহলেই C3 চক্র সম্পন্ন হবে। আর হ্যাচ ও স্ল্যাক চক্রের ক্ষেত্রে কি হবে, যে প্রতি মিলিয়নে 0.10 ভাগ, প্রতি মিলিয়নে 10 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকলে C4 চক্র সম্পন্ন হবে। তাহলে C4 চক্রে অতি সামান্য মাত্রার বায়ুতে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলেই C4 চক্র সম্পন্ন হয়। কিন্তু C3 চক্রের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে প্রতি মিলিয়নে 50 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকা লাগবে, মানে একটু বেশি থাকা লাগবে। এবার আসবো 9 নাম্বার, কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা। তাহলে প্রথমটা C3 এর জন্য হলো মধ্যম, আর C4 এর জন্য উচ্চ। কেলভিন চক্রের সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত কম, আর হ্যাচ ও স্ল্যাক চক্রের সালোকসংশ্লেষণের হার হবে বেশি, যেহেতু এরা বায়ুতে অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকলেও এই চক্রটা চালাতে পারে, এই জন্য এখানে সালোকসংশ্লেষণের হারটা বেশি হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা যেটা আসবো সেটা হলো কি, যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন এর উৎস, যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয় সেটা আসলে কোন যৌগ থেকে নির্গত হয়? তা আমরা এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি। এটা হলো সাধারণ একটা বিক্রিয়া, সালোক সংশ্লেষণের সাধারণ একটা বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু পানি। সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে এই বিক্রিয়ায় উৎপন্ন হয় গ্লুকোজ বা শর্করা, অক্সিজেন এবং পানি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন উৎপন্ন হয়েছে।
তাহলে অক্সিজেন আসার মাধ্যম কে কে? অক্সিজেন আসার মাধ্যম কে কে হতে পারে? হয় কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনটা উৎপন্ন হয়েছে, অথবা পানির অণু থেকে অক্সিজেনটা উৎপন্ন হয়েছে। কারণ কার্বন ডাইঅক্সাইডের যোগেও অক্সিজেন আছে, পানির অণুতেও অক্সিজেনটা আছে। তাহলে অক্সিজেন আসার মাধ্যম দুইটা যৌগ হতে পারে, হয় কার্বন ডাইঅক্সাইড অথবা পানি। তো আসলে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন, গবেষণা করেছেন, এবং সেই গবেষণা থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় যে অক্সিজেনটা উৎপন্ন হয়, সেই অক্সিজেনটা আসলে মূলত পানি থেকে আসে, কার্বন ডাইঅক্সাইড থেকে নয়। এখন এই পরীক্ষার সপক্ষে কতগুলো প্রমাণ বিজ্ঞানীরা দিয়েছেন। তার মধ্যে কয়েকটা প্রমাণ বা কয়েকটা পরীক্ষণ বা কয়েকটা বিক্রিয়া খুবই উল্লেখযোগ্য। এই ৩টা বিক্রিয়ার কথা আমরা এখন বলবো। তাহলে প্রথম যে বিক্রিয়া, সে বিক্রিয়ার নাম হলো হিল বিক্রিয়া। হ্যাঁ, অনেকে আবার এটা বলে পাহাড় বিক্রিয়া। আসলে হিল মানে হলো কিন্তু মানুষের নাম। হিল 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 মিনিং যে ইংলিশে হিল, বাংলায় হলো পাহাড়, এরকম না। পাহাড় বিক্রিয়া না, না ও লোকটার নামই হলো হিল বা বিজ্ঞানীর নামই হলো হিল। তাহলে আমরা এখানে হিল বিক্রিয়া লিখবো, পাহাড় বিক্রিয়া লিখবো না। তাহলে হিল বিক্রিয়া, তাহলে ইংরেজ প্রাণ রসায়নবিদ রবিন হিল 1937 সালে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে পৃথকীকৃত ক্লোরোপ্লাস্ট, পানি এবং কিছু অজৈব জারক, যাকে আমরা বলবো হাইড্রোজেন গ্রাহক, একত্রে আলোতে রাখে। এবং বিক্রিয়া শেষে দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। মূলত পানির হাইড্রোজেন অজৈব জারককে বিজারিত করে, ফলে অক্সিজেন নির্গত হয়। সুতরাং এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেন হলো আসলে পানি। আমরা বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা 2A, এ কে আমরা একটা যৌগ হিসেবে ধরেছি। সেই যৌগটা কি? হাইড্রোজেন গ্রাহক, বা একে আমরা বলতে পারি অজৈব জারক। এই এ যৌগটা এখানে কি হবে, যে পানির অণু থেকে হাইড্রোজেনকে গ্রহণ করে সে নতুন একটা যৌগ তৈরি করবে। হ্যাঁ, এই হলো এখানে হাইড্রোজেন গ্রাহক। তাহলে আলো এবং ক্লোরোফিলের সহায়তায় এই অজৈব জারক বা হাইড্রোজেন গ্রাহকের সাথে পানির বিক্রিয়া ঘটানো হয়, এবং বিক্রিয়ায় দেখা গেছে যে একটা নতুন যৌগ 2S2 তৈরি হয় এবং অক্সিজেনটা নির্গত হয়। যেহেতু এই ধরনের বিক্রিয়ায় আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করিনি, হ্যাঁ, পানির অণু ব্যবহার করেছি, তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারি তাহলে নির্গত অক্সিজেন হলো আসলে পানি। তাহলে হিল বিক্রিয়া দ্বারা এটা প্রমাণ হয়। এখন আমরা আরেকটা পরীক্ষণে যাব, ভ্যান নিলের পরীক্ষণ। ভ্যান নিল কি করেছিলেন? ভ্যান নিল করেছিলেন যে তিনি আহ সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেন যে সালফার ব্যাকটেরিয়া পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস দেখছি, তাহলে এই গ্যাসটা তৈরি করেছিল কে? সালফার ব্যাকটেরিয়া। আসলে তিনি আলো এবং ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইডের সাথে সালফার ব্যাকটেরিয়ার বিক্রিয়া ঘটান। তো সালফার ব্যাকটেরিয়া কি করে? সে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। সেই হাইড্রোজেন সালফাইড গ্যাস তখন আলো এবং ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, যার ফলে এখানে সালফার মুক্ত হয়, শর্করা উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি, পরোক্ষভাবে এই বিক্রিয়াটা চিন্তা করলে দেখা যায় যে এখানে কিন্তু অক্সিজেন নির্গত হয় নাই। এখানে যেহেতু আমরা বিক্রিয়ক পদার্থ হিসেবে পানি ব্যবহার করি নাই, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেছি, এর ফলে কিন্তু আমরা কোনো অক্সিজেন পাইনি। আমরা শর্করা পেয়েছি, পানি পেয়েছি, সালফারকে পেয়েছি, কিন্তু অক্সিজেন পাইনি। তাহলে এটা একটা পরোক্ষ পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সালোক সংশ্লেষণে অক্সিজেনের উৎস হলো পানি। তাহলে আমরা এই 2 নম্বর পরীক্ষাটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 3 নম্বর পরীক্ষণটা আমরা যাব। 3 নম্বর পরীক্ষণটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায়। আহ, এই পরীক্ষণটা বা এই বিক্রিয়াটা খুব বেশি আসে। তো এই পরীক্ষণটার নাম কি? রুবেন ও কামেন এর তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা। রুবেন ও কামেন এরা হলো স্যামুয়েল রুবেন এবং কামেন 1941 সালে অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা পানির অক্সিজেনকে চিহ্নিত করেন। হ্যাঁ, অক্সিজেনের আইসোটোপ তারা একবার পানির অণুর সাথে ব্যবহার করেন, আবার আরেকবার কার্বন ডাইঅক্সাইডের অণুর সাথে ব্যবহার করেন। আমরা এখানে যে বিক্রিয়া দেখাচ্ছি, এখানে কি বলা হচ্ছে? এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া ঘটানো হয়েছে, কিন্তু অক্সিজেনের যে আইসোটোপ, অক্সিজেন 18 আইসোটোপ, সেই অক্সিজেন 18 আইসোটোপ পানির অণুর সাথে ব্যবহার করা হয়েছে। এবং সূর্যালোক আর ক্লোরোফিলের সহায়তায় বিক্রিয়া করানোর মাধ্যমে দেখা গেছে যে এখানে শর্করা, পানি উৎপন্ন হয়েছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে, কিন্তু যে পানির অণুর যে অক্সিজেনের আইসোটোপটা ব্যবহার করা হয়েছিল, সেই অক্সিজেনের আইসোটোপটা মূলত অক্সিজেন যে গ্যাস, সে অক্সিজেন গ্যাসে এটা ইউজড হয়েছে বা ব্যবহার হয়েছে।
হ্যাঁ, এটা শর্করার অক্সিজেনে আসে নাই বা পানির অণুর অক্সিজেনে আসে নাই। তাহলে আমরা এটা থেকে সহজেই বুঝতে পারছি, যেহেতু আমরা পানির অণুতে অক্সিজেনের আইসোটোপটা ব্যবহার করেছিলাম এবং যে অক্সিজেনটা উৎপন্ন হয়েছে সেই অক্সিজেনে সেই আইসোটোপটাই ব্যবহার হয়েছে। আবার যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখাই, সেই বিক্রিয়া আমরা দেখব যে একই পদ্ধতিতে অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ অক্সিজেন 18 দ্বারা কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনকে চিহ্নিত করা হয় এবং স্বাভাবিক পানি ব্যবহার করে ঠিক একই রকম পরীক্ষা করানো হয়। এবং এই পরীক্ষায় আমরা কি দেখব, যে পানির 12 অণু পানির সাথে কার্বন ডাইঅক্সাইডের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের আইসোটোপটা 18 এখানে ধরা হয়েছে। হ্যাঁ, যার ফলে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় যখন বিক্রিয়া করানো হয় তখন দেখা গেছে শর্করার অণুতে আইসোটোপটা এসেছে এবং পানির অণুতে অক্সিজেনের আইসোটোপটা ব্যবহার হয়েছে, কিন্তু নির্গত অক্সিজেনে কোনো আইসোটোপ আসে নাই। তাহলে রুবেন ও কামেরের যে পরীক্ষণটা, এটা খুবই একটা চমৎকার একটা পরীক্ষণ। এই পরীক্ষণে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখে নাই, কারণ বিজ্ঞানীদ্বয় কি করেছেন, অক্সিজেনের আইসোটোপ তারা একবার পানির অণুর সাথে ব্যবহার করেছেন এবং আরেকবার কার্বন ডাইঅক্সাইডের সাথে ব্যবহার করেছেন। তাহলে তারা এটা সবাইকে একটা বুঝাই দিয়েছেন, যে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিয়েছেন যে আসলে অক্সিজেনটা পানির অণু থেকেই আসে, কার্বন ডাইঅক্সাইডের অণু থেকে নয়। তাহলে এবার দেখা গেল যে শর্করা ও পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন বিদ্যমান, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন মোটেও তেজস্ক্রিয় নয়, সেটা নর্মাল। যেহেতু আমরা পানির অণু অক্সিজেনটা ছিল নর্মাল, এই জন্য আমরা উৎপন্ন অক্সিজেনও নর্মালি পেয়েছি। তাহলে আমরা শেষমেশ কি বলতে পারি, যে উপরোক্ত পরীক্ষা দ্বারা নিশ্চিতভাবে প্রমাণ করা যায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস আসলে পানি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই 3টা বিক্রিয়া শেষ করলাম। আচ্ছা, এবার আমরা আসবো সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ। সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাব ও অভ্যন্তরীণ আগে বাহ্যিক আছে। বাহ্যিক প্রভাবক সমূহ আসলে কোন প্রভাবক গুলো সালোক সংশ্লেষণের হারকে কমায় বা বাড়ায়? আলো, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণও বৃদ্ধি পায়। তীব্র আলোতে এই প্রক্রিয়ার হার কমে যায় এবং আলোক বর্ণালীর যে 7টা রং আছে, 7টা রঙের মধ্যে লাল, কমলা, নীল, বেগুনি অংশে সালোক সংশ্লেষণ সর্বাধিক সক্রিয় থাকে। কার্বন ডাই অক্সাইড, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় তা মূলত কার্বন ডাই অক্সাইডের বিজারণের ফল। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.04%, কিন্তু এই প্রক্রিয়ায় 1% পর্যন্ত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করতে পারে। আচ্ছা, সময় মাত্র আর 1 মিনিট আছে, তোমরা আবার পুনরায় রিজয়েন হও, আর মাত্র 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আমরা আর একটু শেষ করবো, ঠিক আছে? ওকে স্যার। তোমরা আবার পুনরায় জয়েন হও। আচ্ছা, আলো আর কার্বন ডাইঅক্সাইড আমরা শেষ করেছিলাম। এবার আসবো পানি। পানিও মানে পানির কথাটা বলি, যে মাটিতে যদি পানির পরিমাণ কমে যায় তাহলে উদ্ভিদ বেশি পরিমাণে পানি পাবে না, যার কারণে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আবার যখন উদ্ভিদ মাটি থেকে পানি বেশি পরিমাণে আহরণ করতে পারবে, তখন আবার সালোক সংশ্লেষণের হারটা বেড়ে যাবে। তাপমাত্রা, সালোক সংশ্লেষণের পরম তাপমাত্রা বা অপটিমাম তাপমাত্রা হলো 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ুমণ্ডলে যদি এই তাপমাত্রা থাকে তাহলে সালোক সংশ্লেষণ ভালো হয়, কিন্তু যদি নিম্ন তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অথবা উচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় তাহলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। অক্সিজেন,
বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কিছুটা হ্রাস পায়। কেন হ্রাস পাবে? কারণ বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব ঠিকঠাক আছে বা কোনো কারণে বেড়ে গেছে। এখন সালোক সংশ্লেষণের ফলেও বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয়, কিন্তু অক্সিজেন বায়ুতে ছাড়তে হয়। কিন্তু বায়ুতে আগে থেকেই অক্সিজেন আছে। এখন সালোক সংশ্লেষণের কারণে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, সে অক্সিজেন বায়ু আর নিতে পারছে না। যার কারণে তখন কি হবে? সালোক সংশ্লেষণের হার বা উদ্ভিদ সালোক সংশ্লেষণে অনীহা দেখাবে। হ্যাঁ, এই কারণে তখন সালোক সংশ্লেষণের হার কমে যাবে। বায়ুতে যদি অক্সিজেনের ঘনত্ব কমে যায়, তাহলে উদ্ভিদ বেশি আগ্রহী হবে যে সালোক সংশ্লেষণের মাধ্যমে সে এখন বেশি অক্সিজেন বায়ুতে ছাড়তে পারবে। খনিজ পদার্থ, মাটিতে ক্লোরোফিল তৈরির উপাদান আয়রন এবং ম্যাগনেসিয়াম যদি কম থাকে, হ্যাঁ, তাহলে মাটি এই আয়নগুলো মাটি থেকে উদ্ভিদ এই আয়নগুলো শোষণ করতে কম পারে, যার কারণে ক্লোরোফিল তৈরি করে কম এবং সালোক সংশ্লেষণের হারও তখন কমে যায়। রাসায়নিক পদার্থ, বাতাসে হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফর্ম, মিথেন ও অন্যান্য বিষাক্ত গ্যাসের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ ব্যাঘাত ঘটে। ঠিক আছে, তো যদি বাতাসে এই ধরনের বিষাক্ত গ্যাসগুলো থাকে, তাহলে দেখা গেল যে সেই বিষাক্ত গ্যাসের সাথে কার্বন ডাই অক্সাইডও অনেক সময় মিশে থাকে। হ্যাঁ, যার ফলে ওই কার্বন ডাই অক্সাইড নিতে উদ্ভিদের কষ্ট হয়। এই কারণে সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। তাহলে আমরা বাহ্যিক যে এই উপাদানগুলো আছে, এগুলো সবগুলোর আমরা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এবার আসবো আমরা অভ্যন্তরীণ ফ্যাক্টর বা অভ্যন্তরীণ প্রভাবক। প্রথমে আসছে হলো পাতার বয়স। মাঝারি বয়সের পাতা অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ করতে পারে। একেবারে কচি পাতা বা একেবারে বৃদ্ধ পাতায় ক্লোরোফিল কম থাকে, যার কারণে সালোক সংশ্লেষণ কম হয়। পাতার অন্তর্গঠন, মেসোফিল কোষের বিন্যাস ও প্রকৃতি, পত্ররন্ধ্রের সংখ্যা প্রভৃতি সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। ক্লোরোফিল, ক্লোরোফিলের পরিমাণ ও এর সক্রিয়তার উপর সালোক সংশ্লেষণের হার নির্ভর হয়। উদ্ভিদে যদি বেশি পরিমাণ ক্লোরোফিল থাকে, তাহলে সালোক সংশ্লেষণ বেশি হবে। শর্করার পরিমাণ, সহজ কথা, পাতায় যদি শর্করার পরিমাণ অধিক থাকে, তাহলে তো পাতা সালোক সংশ্লেষণ করতে অনাগ্রহী হবে, যার ফলে সালোক সংশ্লেষণ কমে যাবে। পাতায় যদি শর্করার পরিমাণ কম থাকে, তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে বেশি পরিমাণে শর্করা তৈরি করতে পারবে, ফলে হার বেড়ে যাবে। পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের হার কমে যেতে পারে, কারণ সম্ভবত পটাশিয়াম এই প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। আবার যখন রক্ষী কোষে পটাশিয়াম আয়ন বেশি থাকে, তখন রক্ষী কোষের মধ্যে পানি প্রবেশ করে, অভিসরণিক চাপ বেড়ে যায়, যার কারণে রক্ষী কোষ ফুলে যায় বা স্ফীত হয়, পত্ররন্ধ্র খুলে যায়। এই কারণে পটাশিয়াম পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের হার বাড়াতে ভূমিকা রাখছে। আর পত্ররন্ধ্র যদি খোলা থাকে, তাহলে বায়ুর কার্বন ডাই অক্সাইড সহজে প্রবেশ করতে পারবে। ঠিক একই রকম সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন সেই পত্ররন্ধ্র দিয়ে বায়ুতে যেতে পারবে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমে পানি ও বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ এবং ধরনের উপর সালোক সংশ্লেষণের হার অনেকটাই নির্ভরশীল। আচ্ছা, তাহলে আমাদের আজকে লাস্ট টপিকটা আমরা আজকে বলবো, সেটা হলো লিমিটিং ফ্যাক্টর। হ্যাঁ, এটা আমাদের আজকের লাস্ট টপিক। লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক জিনিসটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি যে প্রভাবকগুলো দিয়ে নিয়ন্ত্রিত হয়, সেগুলোকে এককভাবে বা পৃথকভাবে এই প্রক্রিয়ার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। প্রভাবকগুলোর ক্রিয়া সবসময় সমষ্টিগত। তাই কোনো একটি নির্দিষ্ট প্রভাবক এই প্রক্রিয়ার উপর কি বা কতটুকু প্রভাব বিস্তার করে তা পৃথক করা কঠিন কাজ। বিজ্ঞানী লিবিক 1843 সালে এই সম্পর্কে একটা মতবাদ দেন। সেই মতবাদের নাম হলো ল অফ মিনিমাম। তার মতে, যখন একটি প্রক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রভাবক দ্বারাই প্রক্রিয়াটির হার নিয়ন্ত্রিত হবে। ব্ল্যাকম্যান 1905 সালে তিনি ল অফ মিনিমামের উপর ভিত্তি করে ল অফ লিমিটিং ফ্যাক্টর প্রস্তাব করেন। এক্ষেত্রে ধীরগতি সম্পন্ন প্রভাবকটিকে তিনি লিমিটিং ফ্যাক্টর নামে অভিহিত করেন। তাহলে লিমিটিং ফ্যাক্টরের কতগুলো নীতি আছে। 1 নম্বর নীতির নাম কি? সালোক সংশ্লেষণ যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয়। যেমন আলো, তাপমাত্রা বা অন্যান্য প্রভাবকগুলো অপটিমাম মানে পরম মাত্রায় উপস্থিত থাকলে, যদি কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ন্যূনতম হয়, তাহলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব একাই সালোক সংশ্লেষণের হার সীমিত করে দিবে। হ্যাঁ, এখানে দেখা গেল যে আলো পরিবেশের তাপমাত্রা সব ঠিকঠাক আছে। হ্যাঁ, যে পরিমাণ তাপমাত্রা থাকা দরকার, যে পরিমাণ আলো থাকা দরকার, কিন্তু পরিবেশে দেখা গেল
যে কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ থাকার কথা ছিল, হ্যাঁ, বায়ুতে সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড নাই, যার ফলে উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে অক্ষম হবে বা কম গ্রহণ করবে, যার ফলে সালোক সংশ্লেষণের হার অটোমেটিক কমে যাবে। তাহলে এই কথার অর্থ হলো যে যে কোনো একটা ফ্যাক্টর যদি কম হয়, অন্যান্য উপাদান সবগুলো যদি অপটিমাম মানে থাকে, তাহলে যে কোনো একটা ফ্যাক্টর বা উপাদান যদি কম হয়, তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। 2 নম্বর ফ্যাক্টর বা 2 নম্বর নীতি, সালোক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক, অর্থাৎ ফ্যাক্টরটির পরিমাণ বাড়লে এই প্রক্রিয়ার হারও বাড়বে। ফ্যাক্টরটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে প্রক্রিয়ার হারও বাড়তে আছে। আর ফ্যাক্টরটা যদি আস্তে আস্তে কম হয়, যে কোনো একটা ফ্যাক্টর, আমি কার্বন ডাই অক্সাইডের পরিমাণও ধরলাম, যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মনে করে আস্তে আস্তে বাড়ালাম, দেখা গেলো সালোক সংশ্লেষণ হার বাড়ছে, আবার কমালাম, আবার কমতেছে। 3 নম্বর নীতি, ফ্যাক্টরটির পরিমাণ অপটিমাম মান থেকে অনেক বেশি হলে সালোক সংশ্লেষণ হারের উপর এর প্রভাব হঠাৎ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমরা তাহলে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, যে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের পাতা গ্রহণ করতে সক্ষম। যদি ওই ঘনত্বের তুলনায় বেশি ঘনত্ব যদি আমরা সরবরাহ করি, অনেক সময় হিতে বিপরীত হতে পারে, তাহলে তখন সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দ্বারা এই জিনিসটা বুঝতে পারি। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এবং আলোর তীব্রতা, এই তিনটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। একটা উদাহরণের মাধ্যমে লেখচিত্র দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা হলো। ধরা যাক একটি নির্দিষ্ট আলোর তীব্রতায় সজীব পাতা সালোক সংশ্লেষণ প্রতি ঘন্টায় 35 ml কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে। ধরে নাও একটা সজীব পাতা, হ্যাঁ, একটা সজীব মাঝারি আকৃতির পাতা, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইড ঘন্টায় 35 ml। এখন এই অবস্থায় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ধীরে ধীরে 35 ml পর্যন্ত বৃদ্ধি করলে সালোক সংশ্লেষণের হারও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পাবে। এটার মানে কি? মনে করো আমি প্রথম ঘন্টায় দিলাম 10 ml কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, তো তখন দেখা গেল যে আলো এবং তাপমাত্রা ঠিক আছে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের মাত্রা কম আছে 10, সালোক সংশ্লেষণ হচ্ছে। আবার মনে করো 20 দিলাম, 20 দেওয়ার ফলে দেখা গেল যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যখন 20 ml হলো প্রতি ঘন্টায়, তখন দেখা গেল যে আগে যে পরিমাণ হচ্ছিল তার তুলনায় আরেকটু বেশি হচ্ছে। এখন পরের তৃতীয় ঘন্টায় আমি দিলাম 35 ml কার্বন ডাই অক্সাইড, তৃতীয় ঘন্টায় দেখা গেল যে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ পর্যায়ে আছে। চতুর্থ ঘন্টায় আমি 50 ml দিয়ে দিলাম কার্বন ডাই অক্সাইড, কিন্তু 50 ml কার্বন ডাই অক্সাইড দিলেই তো আর পাতা গ্রহণ করতে পারবে না, পাতার একটা লিমিটেশন আছে। তোমার সামনে মনে করো যে তোমার গোস্ত পোলাও বিরিয়ানি এগুলো দেওয়া আছে, তোমার পেটে হয়তো হাফ কেজি পরিমাণ বা 250 পরিমাণ তোমার ওই বিরিয়ানি হজম করার বা গ্রহণ করার সামর্থ্য আছে। এখন তোমাকে বলা হলো তুমি আরো 250 গ্রাম বিরিয়ানি খাও। হ্যাঁ, তুমি তো খাওয়ার ইচ্ছা থাকলেও তুমি খেতে পারবে না, খেতে গেলে কি হবে, তোমার পেট সেটা নিতে পারবে না, বমি হয়ে যাবে বা পেট ব্যথা করবে, তখন তোমার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও তাই, তার সহ্য করার ক্ষমতা 35 ml, আমি তাকে আরো বেশি দিচ্ছি, তখন সে সালোক সংশ্লেষণ হবেই না, পরে বন্ধ করে দিবে, যে আমি এত নিতে পারবো না, আমি আর সহ্য করতে পারছি না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কিন্তু ওই একই আলোর তীব্রতায় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব পুনরায় বৃদ্ধি করলেও সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি না পেয়ে একটি নির্দিষ্ট হারে পৌঁছে স্থির হয়ে যাবে, পিকিউ। এই যে আমরা এখানে বলছি পিকিউ, হ্যাঁ, এখানে আলো কম আছে, হ্যাঁ, কিন্তু কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব আমরা এখানে কি বলছি, যে আমরা এখানে এটা বলছি পিকিউ, হ্যাঁ, স্থির আছে। এই অবস্থায় আলোর তীব্রতা লিমিটিং ফ্যাক্টর হিসেবে প্রক্রিয়াটিকে সীমিত করে দেয়। তাহলে এখানে আলোটা কম কিন্তু কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব আমরা ঠিক রেখেছি, যার কারণে কম আলো যেহেতু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এই জন্য কিন্তু সালোক সংশ্লেষণের হার বাড়ছে না। এখন আমরা যদি আবার বেশি আলো দিই, উপরে উপরে যে লাইনটা দেখো, সেখানে বেশি আলো দেওয়া হয়েছে, এখন আলোর তীব্রতা বাড়িয়েছি, আলোর তীব্রতা আরো বাড়ালে একটি নির্দিষ্ট ঘনত্বের কার্বন ডাই অক্সাইড পর্যন্ত সালোক সংশ্লেষণের হার পুনরায় বৃদ্ধি পেতে থাকবে, মানে পিআর, এই যে আরেকটু বেড়েছে, যখন আলোর পরিমাণটা আস্তে আস্তে বাড়ানো হয়েছে, তখন পিআর, হ্যাঁ, একটু বেড়েছে। আবার যখন ওই বেশি আলোটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা যখন রেখে দিলাম, আরো আলো আমরা বাড়াচ্ছি না, হ্যাঁ, কারণ ওই পরিমাণ আলো সে উদ্ভিদ গ্রহণ করতে পারে, হ্যাঁ, এবং ওই আলোটাই আমরা স্থিমিত রেখেছি, যার ফলে তখন দেখা যাবে ওই মাত্রায় যে আলোটা আছে সেই নির্দিষ্ট মাত্রায় এসে পুনরায় বৃদ্ধি থেমে যাবে, আরএস, যার কারণে আরএস হয়েছে। এখন আবার দেখা গেল যে আমি এখানে ধরে নাও এখানে আমরা জানি যে সালোক সংশ্লেষণে সবচেয়ে ভালো হয় কোন ধরনের আলোয়, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও এই বেশি আলোটা 35 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, যার কারণে
বিক্রিয়াটা কিন্তু একটা মানে আরএস মানে একটা সীমিত পর্যায়ে আছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 50°C তাপমাত্রা। হ্যাঁ, তখন দেখা গেল হিতে বিপরীত, কারণ 50°C তাপমাত্রা তখন উদ্ভিদ সহ্য করতে পারবে না। যার ফলে তখন সে সালোকসংশ্লেষণ বন্ধ করে দেবে। কাজেই প্রত্যেকটা আলো বলো, তাপমাত্রা বলো বা কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বলো, প্রত্যেকটার একটা লিমিটেশন আছে, যে এই পরিমাণ লিমিটে সালোকসংশ্লেষণ ভালো। এর চেয়ে যদি আমি বেশিও দিই, সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, বা এর চেয়ে যদি আমরা আস্তে আস্তে কমাতে থাকি, তাহলে সালোকসংশ্লেষণ হার আস্তে আস্তে কমতে থাকবে, এবং একটা নির্দিষ্ট মান যদি এতই নিচে নেমে যায়, তখনও সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি এটা বুঝেছি লিমিটিং ফ্যাক্টরটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমরা তাহলে সালোকসংশ্লেষণের যাবতীয় অংশগুলো শেষ করলাম। আমরা সালোকসংশ্লেষণ সম্পর্কে জাস্ট দু একটা কথা বলে শেষ করে দিব। তাহলে আমরা বললাম যে সালোকসংশ্লেষণের মোট কয়টা অধ্যায়? সালোকসংশ্লেষণকে কয়টা অধ্যায়ে ভাগ করা হয়েছে? গত বুঝিনি ক্লাস স্যার। সালোকসংশ্লেষণের ফেজ বা অধ্যায় কয়টা? C2 আর C3 প্রকারগুলা? না না, ওটা না। সালোকসংশ্লেষণের যে আমরা যে সালোকসংশ্লেষণের দুইটা অধ্যায় আছে, একটা হলো আলোক অধ্যায়, মানে এখানে আলোর প্রয়োজন আছে, আর আরেকটা হলো অন্ধকার অধ্যায়, যেখানে আলোর প্রয়োজন নেই। তাহলে সালোকসংশ্লেষণের কয়টা অধ্যায়? দুইটা, আলোক অধ্যায় আর আরেকটা হলো অন্ধকার অধ্যায়। এবার আলোক অধ্যায়ে উদ্ভিদ কি করে? আমি জাস্ট জিস্ট কথাটা বলতেছি। আলোক অধ্যায়ে উদ্ভিদ কি করতেছিল? সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে উদ্ভিদের ATP ক্লোরোফিল, উৎপন্ন করে। উদ্ভিদ রাসায়নিক শক্তি উৎপন্ন করে। সেই রাসায়নিক শক্তিগুলো ছিল এটিপি আর এনএডিপিএইচ। তাহলে এটা হলো আলোক অধ্যায়ের উৎপন্ন রাসায়নিক শক্তি। ঠিক এবার অন্ধকার অধ্যায়ে কি করবে? কতগুলো চক্র হয়, C3 চক্র, C4 চক্র বা ক্যাম্প প্রক্রিয়া। তাহলে এই চক্রগুলোর মাধ্যমে কি উৎপন্ন হয়? এই চক্রগুলো কি করে? এই চক্রগুলো আলোক অধ্যায়ে যে রাসায়নিক শক্তি বা এটিপি বা এনএডিপিএস ছিল, সেগুলোকে ব্যবহার করে এবং কার্বন ডাই অক্সাইডের কার্বনকে বিজারণ করে এবং শর্করা উৎপন্ন করে। তাহলে অন্ধকার অধ্যায়ের মেন কাজটাই হলো যে রাসায়নিক শক্তিকে ব্যবহার করার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের কার্বনকে বিজারণ করানো এবং শর্করা উৎপন্ন করানো। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে এটা মনে করো যে যখন তোমাকে বললো যে সালোকসংশ্লেষণ সম্পর্কে তুমি কি জানো, তাহলে তুমি সংক্ষেপে এইটুক বলতে পারবা। তোমার মনে করো ভাইবা হচ্ছে যে সালোকসংশ্লেষণের তো সালোকসংশ্লেষণ কাকে বলে বললা, এবার বলো সালোকসংশ্লেষণ সম্পর্কে তুমি কি জানো, তখন তুমি এটা শর্টলি বলে দিলা যে এটা, যে সালোকসংশ্লেষণের আলোক অধ্যায়, অন্ধকার অধ্যায়, আলোক অধ্যায়ে কি হয়, অন্ধকার অধ্যায়ে কি হয়, জাস্ট শর্টলি ডিসক্রাইব করে চলে আসলা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো আজকে এই পর্যন্তই রাখছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।